অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কেন্দ্রীয় প্রবণতার 15 নাম্বার ক্লাস করাচ্ছি। আজকের ক্লাসে আমি সম্মিলিত গাণিতিক গড় কম্বাইন্ড মিন কিভাবে বের করতে হয় সেটা আমি কি করব আলোচনা করব। অনেকে পরিসংখ্যানের আরও ক্লাস চাচ্ছ, কিন্তু ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাকে কি করতে হবে, দিতে হবে। আমি যদি কেন্দ্রীয় প্রবণতা শেষ করে যদি বিস্তারে চলে যাই, তাহলে কেন্দ্রীয় প্রবণতায় অনেক প্রশ্ন আসবে, সেগুলো তোমরা আনসার করতে পারবে না। পরীক্ষা তোমাদের কি হবে, খারাপ হবে। এই জন্য তোমাদেরকে ধৈর্য ধরে ইউটিউবের ক্লাসগুলো কি করতে হবে, দেখতে হবে। প্রত্যেকটা জিনিস আমাকে খুঁটিনাটি কি করতে হবে, খুঁটিনাটি আমাকে কি করতে হবে, দেখাতে হবে। হ্যাঁ, যদি তোমরা যদি একটু বেশি যদি চর্চা করতা যদি, তাহলে হয়তো আমাকে একটু কম দেখালেই চলতো। কিন্তু আমার 25-26 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি যে তোমাদেরকে সব কিছু টাচ না করলে কিন্তু হবে না, সব কিছু আমাকে টাচ করে যেতে হবে। আর প্রাইভেট তো পড়ো কতদিন পর্যন্ত, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত, 1 মাস আগ পর্যন্ত তো প্রাইভেট পড়ো। তাহলে পরীক্ষার 1 মাস আগে যদি কোর্স শেষ করতে পারি, তাহলে তো হবে তোমাদের। আমি চেষ্টা করবো তোমাদের কোর্সগুলো কি এখানে শেষ করার, যাতে তোমরা ঘরে বসেই ক্লাসটা যাতে করতে পারো। এর অর্থ এটা না যে কলেজে যাবে না, কলেজে তো অবশ্যই কী করতে হবে, যেতে হবে। স্যারদের লেকচার শুনলে আরও তোমার স্কিল এটা কি হবে, এটা বাড়বে। কিন্তু ওই প্রাইভেটের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না, যদি নিয়মিত ক্লাসগুলো যদি কি করো দেখো। আর একটা অনুরোধ করবো, আজকে যারা প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলবো যে এখানে ইউটিউবের এখানে একটা গোলবৃত্ত আছে, ছোট্ট ছবি আছে, ছোট্ট মেয়ের ছবি আছে, এখানে প্রেস করে তোমরা কোথায় চলে যাবে, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবে। সেখানে প্লেলিস্টে ক্লিক করবে, ক্লিক করলে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আছে সেগুলো দেখবে। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর আজকে আমি কয় তারিখ, আজকে ভুলে গেছি কয় তারিখ, মনে হয় 7 তারিখ, যে আজকে আমি যে আমার অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান যে একটা গ্রুপ আছে, ঠিক আছে, এই গ্রুপে আমি একটা কি করেছি, পোস্ট দিয়েছি। সেক্ষেত্রে যে ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাসগুলো, ম্যাথের পরিসংখ্যানের ক্লাসগুলো, কোন চ্যাপ্টার আগে কোন চ্যাপ্টার পরে কি করতে হবে দেখতে হবে, একটা ধারাবাহিকতা কি করেছে দিয়েছি। সেভাবে যদি তোমরা ক্লাস দেখো তাহলে উপকৃত হবে। যেগুলো ডানে কোনো কিছু লেখা নেই, বুঝবা যে ওইগুলো ইউটিউবে ক্লাস কি আছে দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই সেগুলো ডানে লেখা আছে। আজকের ক্লাসে আমরা কি করব, কম্বাইন্ড মিন মানে সম্মিলিত গড় বের করব। সম্মিলিত গড়টা কি? সম্মিলিত গড়টা হচ্ছে, মনে করো একটা কলেজ, এ হচ্ছে একটা কলেজ, ঠিক আছে। এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 60 জন এবং তাদের গড় নাম্বার হচ্ছে 70 জন, ঠিক আছে। আরেকটা কলেজ, সেটা হচ্ছে বি কলেজ। বি কলেজের শিক্ষার্থী হচ্ছে কতজন, 40 জন। এটা N1 দিলাম, এটা X1 বার দিলাম, এটা N2 দিলাম। আর তাদের গড় নাম্বার হচ্ছে X2 বার, ঠিক আছে। গড় নাম্বার হচ্ছে 90। তাই এ কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার 70, বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার 90। এই দুটি গড়ের সমন্বয় একটি গড় বার করা, এই দুটি গড়ের সমন্বয় একটি গড় বের করা, এটাকে বলা হয় সম্মিলিত গড়। এটাকে বলা হয় সম্মিলিত গড়। এখন এই সম্মিলিত গড় নির্ণয়ের সূত্রটা কি? সম্মিলিত গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু x বার সি। কম্বাইন্ড মিন হবে, কম্বাইন্ড মিন মানে সম্মিলিত, x বার সি ইকুয়াল টু N1 X1 বার প্লাস N2 X2 বার প্লাস N3 X3 বার প্লাস ডট ডট চলবে। নিচে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট।
অর্থাৎ কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড়, এটা নির্ণয়ের সূত্রটা কি? এটা নির্ণয়ের সূত্র হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস n3 x3 বার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 ডট। আমার এখানে ইনফরমেশন কয়টা? এ কলেজ বি কলেজ, সো আমার হবে n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এগুলো লেখার ডট ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাকে দুটো দিয়েছে। যদি তিনটি ইনফরমেশন দেওয়া থাকতো n3 x3 বার পর্যন্ত লিখতাম, এগুলো লেখার দরকার নেই, এখানে n3 পর্যন্ত লিখতাম। ঠিক আছে? আর একটু আইকিউ বুদ্ধি খাটাতে হবে। সেটা কি? সেটা আমি মনে করো প্রশ্নে দিয়েছে যে এ কলেজের ছাত্র সংখ্যা n এ ইকুয়াল টু এত, তাদের গড় নাম্বার x বার এ ইকুয়াল টু এত। তাহলে আমি এখানে n1 x1 বার লিখবো না, n a x a বার, n b x b বার। অর্থাৎ প্রতীকগুলো যদি দিয়ে দেয় তাহলে তাদের প্রতীকের আলোকে কি করব, লিখবো। তো আসো আমরা সম্মিলিত গড়ের একটা অঙ্ক কি করলে আমাদের সম্মিলিত গড় করাটা কি হয়ে যাবে। আমি ডাক লিখছি না, তোমরা একটু খাতায় ডাক লিখে রাখো। এই যে এটাই, এ কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 60 জন, গড় নাম্বার 70। বি কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 40 জন, গড় নাম্বার 90। সম্মিলিত গড় বের করো। সম্মিলিত গড় বের করো, কম্বাইন্ড মিন বের করো। অনেক সময় দেখা যায় যে বাংলা এমন একটা বাংলা দিয়েছে যেটার অর্থ বা যেটা সম্পর্কে তোমার এর আগে কোনো পরিচিতি হয় নাই, তুমি পরিচিত হও নাই। এই জন্য তুমি সবসময় কী করো, ইংরেজি পোর্শনে যাবে, দেখবে সেখানে কম্বাইন্ড মিন লেখা আছে কিনা। যদি কম্বাইন্ড মিন লেখা থাকে তাহলে বুঝবা এটা সম্মিলিত গড়ের কথা বলেছে। তো প্রশ্নটা কি? এ কলেজের শিক্ষার্থীর সংখ্যা 60 জন, গড় নাম্বার 70 জন। বি কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 40 জন, গড় নাম্বার 90। সম্মিলিত গড় বের করো। অথবা বলতে পারি দুটি কলেজের সমন্বয়ে গড় নাম্বার বের করো। দুটি কলেজের সমন্বয়ে গড় নাম্বার বের করো। এখন আমরা বলবো, ধরি এ কলেজের শিক্ষার্থীর সংখ্যা n1 = 60, গড় নাম্বার x1 বার = 70। বি কলেজের শিক্ষার্থীর সংখ্যা n2 = 40, গড় নাম্বার x বার 2 = 90। কি লিখবা? আবারও বলছি, ধরি এ কলেজের শিক্ষার্থীর সংখ্যা n1 = 60, গড় নাম্বার x বার 1 = 70। বি কলেজের শিক্ষার্থীর সংখ্যা n2 = 40, গড় নাম্বার x বার 2 = 90। এরপর লিখবা, আমরা জানি সম্মিলিত গড়। আমরা জানি সম্মিলিত গড় বলে সূত্রটা লেখো, n1 x1 বার, n2 x2 বার, n1 প্লাস n2। n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ঠিক আছে? আমি ইচ্ছে করে ডাকটা লিখছি না, কারণ ডাক লিখতে হবে, কলমের অনেক কালি খরচ হবে। এই যে কলমের অনেক কালি খরচ হবে। এখন করোনা ভাইরাসের সমস্ত সাপ্লাইগুলো বন্ধ, বাইরে যাওয়া যাচ্ছে না। আমার কাছে যে স্টকগুলো আছে কলম কিনে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন চালাচ্ছি। ঠিক আছে? কলমগুলো শেষ হয়ে গেলে আমার ইউটিউবে ক্লাস দেওয়াটাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য কথা বলবো বেশি, তোমরা একটু কি করবো, যেগুলো বলবো সেগুলো কি করবা, লিখে দিবা। এখন কালিটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জি। তা আমরা জানি সম্মিলিত গড় x বার = n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। স্টপ হয়ে গেলাম। ঠিক আছে? এখন আমি এক কাজ করি, মান বসাই। n1 এর মানটা কত? 60 ইন্টু x1 বারটা কত? 70 প্লাস n2 = কত? 40। তার গড় নাম্বার কত স্যার? 90। এরপর নিচে n1 প্লাস n2 মানে 60 আর 40 যোগ করব। x বার c 6 7 42, একটা দুইটা শূন্য। আমরা যদি একটু হিসাবের কৌশল জানি তাহলে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা কি কম লাগবে।
4 আর 9 গুণ দিলে কত? 36, একটা দুইটা শূন্য, 60 আর 40 কত? 100। x বার c ইকুয়াল টু 42 আর 36 কত? 78, দুইটা শূন্য, 42 আর 36 যোগ করলে 78, ঠিক আছে। আর তো দুটো শূন্য আছে, নিচে কত? 100। সুতরাং x বার c কম্বাইন্ড মিন, একটা দুটো শূন্য শেষ, থাকে কত? 78। অতএব সম্মিলিত গড় কত? 78। সম্মিলিত গড় মানে এ কলেজ আর বি কলেজের সমন্বয়ে আমরা যে গড়টা পেয়েছি, কম্বাইন্ড মিন পেয়েছি, সেটা হচ্ছে কত? কম্বাইন্ড মিন হচ্ছে 78, মানে সম্মিলিত গড় হচ্ছে 78। আর এ কলেজের 70, বি কলেজের 90, আর তাদের সম্মিলিত গড় হচ্ছে কত? 78। আনসার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, সম্মিলিত গড় বের করো, এই ধরনের প্রশ্ন খ বিভাগে আসতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু মনে রাখবে, আমি তোমাকে বলে দিলাম সম্মিলিত গড় প্রশ্ন এবার আসবে না, এবার আসবে না, এবার আসবে না। মনে করো আমি তোকে বলে দিলাম, তুমি কি শেখাটা বন্ধ করো? তাহলে আমি সম্মিলিত গড় শিখবো না। যেহেতু আসবে না, আমি কি শিখবো না? ভালো, তুমি শিখো না। কিন্তু পরীক্ষাতে এসেছে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করো। পরীক্ষাতে কি এসেছে? এটা বিস্তার চ্যাপ্টারে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করো। ওই সম্মিলিত পরিমিত ব্যবধান বের করতে হলে তোমাকে সম্মিলিত গড় বের করতে হবে। সম্মিলিত পরিমিত ব্যবধান বের করতে হলে তোমাকে কি বের করতে হবে? সম্মিলিত গড় বের করতে হবে। তাহলে এই যে সম্মিলিত গড়, এটা হয়তো প্রশ্নে আসলো না মনে করি, কিন্তু আরেকটা প্রশ্নের আনসার দিতে গিয়ে আমাকে সম্মিলিত গড় বের করতে হবে, তা না হলে ওই প্রশ্নের আনসার আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। সো এটা মনে রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন আসো, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করবে, আমি করব না। প্রশ্নটা হচ্ছে, খাতায় লেখো। এদেরকে একটা জিনিস মুছে ফেলেছে, কিন্তু খাতায় লেখো প্রশ্ন। লেখো, এ কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 60 জন, গড় নাম্বার 70 জন। বি কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 40 জন। তাদের সম্মিলিত গড় নাম্বার হচ্ছে x বার c ইকুয়াল টু 78। তাদের সম্মিলিত গড় নাম্বার 78। বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বের করো। বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বের করো। কথা বোঝাতে পেরেছে? প্রশ্নটা কি ছিল আবার লক্ষ্য করো, আবার বলছি, একটু লেখো। এ কলেজের, এই যে বড় হাতের এ কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 60 জন, গড় নাম্বার 70 জন। আবার বলছি, এ কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 60 জন এবং গড় নাম্বার 70। বি কলেজের শিক্ষার্থীদের সংখ্যা 40 জন। তাদের সম্মিলিত গড় নাম্বার 78। বি কলেজের শিক্ষার্থীর গড় নাম্বার বের করো। বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বের করো। প্রিয় শিক্ষার্থীরা, গত প্রশ্নের সাথে এই প্রশ্নের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে, গত প্রশ্নে এইটা 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 এই চারটা ইনফরমেশন দেয়া ছিল, অর্থাৎ বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার দেয়া ছিল 90 দেয়া ছিল। আমরা এই সম্মিলিত গড় নাম্বারটা এটা কি করেছিলাম? আমরা বের করেছিলাম। সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল, আমরা সম্মিলিত গড়টা বের করেছি। আর এখন কি? এখন সম্মিলিত গড় আমাকে দিয়ে দিয়েছে। কোনটা দিয়ে দিয়েছে? সম্মিলিত গড় দিয়ে দিয়েছে, আর বলেছে বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বের করো। এমনও হতে পারে এইটা দিয়ে বলতে পারো বি কলেজের শিক্ষার্থীর সংখ্যা বের করো, অথবা এগুলা দিয়ে বলতে পারে এ কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার কি করো বের করো, যে কোনো একটা দিতে পারে। অর্থাৎ এখনকার প্রশ্নে আগে সম্মিলিত গড় বের করেছি, আর এখন সম্মিলিত গড়ের মান কি আছে দেয়া আছে। ক্লিয়ার? তা আমাকে কি করতে হয়েছে? আমাকে বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বের করতে বলেছে। আনসারটা আমি কি লিখবো? ভূমিকাটা একটু লিখে রাখো প্লিজ। ধরি বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার সমান x বার 2।
কি লিখবা? ধরি বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার সমান x/2। এরপর লিখবা দেয়া আছে এ কলেজের শিক্ষার্থীদের সংখ্যা n1 = 60, গড় নাম্বার x/1 = 70, বি কলেজের শিক্ষার্থীদের সংখ্যা n2 = 40, আর সম্মিলিত গড় নাম্বার x/c = 78। এটা লেখার পর কি লিখবা? আমরা জানি সম্মিলিত গড় x/c = এটা। সূত্রটা লিখবা। এই সূত্রটা লেখার পর তুমি দেখো তুমি এখানে কত লিখবা? 78। আগে তো x/c এর মানটা বের করেছো, এখন লিখবা এখানে 78, আর এখানে কত লিখবা? x/2। তাহলে দেখো এখানে থাকে 78, এখান থেকে 40 কত? x/2। ক্লিয়ার? এরপরে দেখেন এখানে 1 আছে, একটা আর গুণন হবে 40 প্লাস 40 x/2। এই যে এটা নিচে 1 আছে না, তো এটা আর গুণন হবে। আর 78 এ 100 গুণ হয় কত হবে? 78 দুটো শূন্য। এরপর এইটা ডানে চলে যাবে। 40 x/2 করার কথা ছিল তোমাদের, আমি করে ফেলছি। $7,800, 4,200 বিয়োগ যাবে। আর 40 এটা কত? 3600 और x/2 নিচে 40, সুতরাং x/2 শূন্য শূন্য কাটাকাটি 4 নং 36 আর একটা শূন্য 90, অর্থাৎ বি কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার 90। ঠিক আছে? তা আগে 90 দেওয়া ছিল, আমরা x/c 78 বের করেছি। আর এখন 78 দেওয়া আছে, আমরা কি করেছি? x/2 কি করেছি? আমরা বের করেছি। তা আসলে আমি যখন একটা অঙ্ক করব, অঙ্ক করার পর আবার একটু লক্ষ্য রাখতে হবে যে সে হুবহু অঙ্কটা তো প্রশ্নে কি করতে পারে, নাও দিতে পারে। আমি শিখেছি সম্মিলিত গড় বের করা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে সম্মিলিত গড় কি করলো, দিয়ে দিয়েছে আর আমাকে বলেছে যে এ কলেজের ছাত্র বা বি কলেজের ছাত্রদের গড় নাম্বার বের করো। আমি পড়ে গেলাম, চিন্তা করলাম আমি তো সম্মিলিত গড় বের করেছি, এখানে তো সম্মিলিত গড় কি আছে, দেয়া আছে। এইভাবে তো আমি কোনো অঙ্ক পাইনি, এখন কিভাবে করব? আসলে কমন সেন্সের ব্যাপার, যে আমি সম্মিলিত গড়ের সূত্র লেখার সাথে সাথে বুঝে ফেলছি সম্মিলিত গড় দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে, শুধু এটা বার করব। তাহলে আমরা জানি কোন একটা সমীকরণে সব চলকগুলোর মান যদি আননোন ভেরিয়েবলের মানগুলো সবগুলো যদি দেয়া থাকে আর একটা যদি দেয়া না থাকে, তাহলে সে একটার মান সমীকরণ সমাধান করে বের করা যায়। এখন আসো যে আজকের গত ক্লাসে তোমাদের লুপ্ত গণসংখ্যা করিয়েছিলাম, বলেছিলাম যে আজকে আরেকটা লুপ্ত গণসংখ্যার ক্লাস কি করব, দেখাবো। আসলে আমার মনে হয় তোমরা যদি বই প্র্যাকটিস করো তাহলে লুপ্ত গণসংখ্যার ক্লাস পারবে, কারণ গতকালকে আমি দেখিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছি যদি ইনফরমেশন মধ্যমা দেওয়া থাকে তাহলে কি করবে, সারণীটা মধ্যমার আলোকে কি করবে, মধ্যমার আলোকে কি করবে, তৈরি করবে। ঠিক আছে? তোমরা বইতে কি করবা দেখে নিবা। আর যদি তোমাদের যদি বুঝতে যদি কি হয়, অসুবিধা যদি হয়, তাহলে তোমরা আমার অর্থনৈতিক কিছু সমস্যা সমাধান গ্রুপে অথবা ইউটিউবে একটু কমেন্টে কি করবে, একটু বলে দিবে যে স্যার মধ্যমার একটা লুপ্ত গণসংখ্যা মধ্যমা ভিত্তিক একটা অঙ্ক কি করান। তো একটু কমেন্ট যদি বেশি আসে, যদি সবাই যদি একটু চায় যদি, তাহলে অবশ্যই কি করব, আমি করিয়ে দেবো। আর যদি দেখা যায় না কোনো কমেন্ট আসে নাই, আমি বুঝে নেবো যে তোমরা কি করছো, বই দেখে তোমরা পারছো, আর লাগবে না। ঠিক আছে? জি। তা এখন আসো আমি যে কিছু ডাকের অঙ্ক করাবো, কিছু কি ডাকের অঙ্ক, ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে? ডাকের অঙ্ক করাবো। দেখো
এখন তার কলমের দিকে তাকালে হবে না, কালির দিকে এখন ডাকটা লিখতেই হবে, কারণ ডাক না লিখলে অঙ্ক বোঝাতে অসুবিধা হবে। লেখো, একজন শিক্ষার্থী, খাতা লিখে ফেলো তাড়াতাড়ি, 10টি বিষয় পরীক্ষা দিয়ে, 10টি বিষয়ে পরীক্ষা দিয়ে গড়ে 70 নম্বর পেল। গড়ে কত পেল? গড়ে 70 নাম্বার পেল। তার নম্বর যোগ করার সময়, তার নম্বর যোগ করার সময় ভুলবশত গণিতে 18 এর পরিবর্তে 81 এবং বাংলায় 54 এর পরিবর্তে 45 যোগ হয়, তার সঠিক গড় নম্বর বের করো। দেখো কি বলেছি, একজন শিক্ষার্থী 10টি বিষয়ে পরীক্ষা দিয়ে গড়ে 70 নাম্বার পেয়েছে। গড় নাম্বারটা কত? তার 70। তার নম্বর যোগ করার সময় ভুলবশত গণিতে 18 এর পরিবর্তে 81 মানে 81 এবং বাংলায় 54 এর পরিবর্তে 45 যোগ হয়। তার সঠিক গড় নাম্বার বের করো। আমরা প্রথমে বলেছিলাম তার 10টা বিষয় পরীক্ষা দিয়ে গড়ে কত পেয়েছে? 70 পেয়েছে। এই ডাকটা পড়ার পর বুঝতে পেরেছি এই গড় নাম্বারটা হচ্ছে কি ভুল গড়। কেন ভুল গড়? কারণ গড় বের করার সময় তার যে নাম্বারগুলো যোগ করা হয়েছে সে নাম্বারের ভিতরে কি আছে? ভুল আছে। আমাকে সঠিক গড় নাম্বার বের করতে বলেছে, ঠিক আছে। এখন আসুন, আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে সে যেখানে ভুল করেছে সেখানে সংশোধন করতে হবে, তাহলে আমি সঠিক গড় নাম্বারটা বের করতে পারবো। আবারও বলছি, কি করতে হবে? সে যেখানে ভুল করেছে সেখানে আমাকে সংশোধন করতে হবে। সেটা সংশোধন করলে আমি তার সঠিক গড় নাম্বারটা বের করতে হবে। সে কোথায় ভুল করেছে? সে যোগ করাতে ভুল করেছে, সে নম্বরগুলো যোগ করাতে ভুল করেছে, মানে নম্বরের সমষ্টির ভিতরে কি আছে? ভুল আছে। অতএব ওইটা সংশোধন করলে সঠিক গড় নাম্বারটা পেয়ে যাব। দেখো আমি দেখাচ্ছি, দেখো তো আনসার শুরু করলাম, দেয়া আছে ভুল x বার ইকুয়াল টু 70। একমত কিনা তোমরা? অবশ্যই ভুল গড় নাম্বার কত দেয়া আছে? 70। এরপরে দেখো তো x বার মানে কি? সামেশন xi বাই n। আশা করি জানো x বার মানে কি? সামেশন xi বাই n। অনেকগুলো সূত্র আছে, সামেশন fi xi বাই n a প্লাস, এখানে সামেশন x বাই n লিখেছি কারণ সে 10টি বিষয় পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা, অর্থাৎ কোনো ফ্রিকোয়েন্সি নাই। সো সামেশন xi বাই n। কিন্তু দেখো তো আমাকে প্রশ্নে আমি দেখেছি সে 10টি বিষয় পরীক্ষা দিয়েছে, ঠিক আছে।
ভুলবশত গণিতে 18 পরিবর্তে 81, বাংলায় 54 পরিবর্তে 45 যোগ করা হয়েছে। অর্থাৎ যোগ করাতে ভুল আছে। কোথায় ভুল আছে? সমষ্টিতে ভুল আছে। অর্থাৎ এই এক্সআইটা হচ্ছে ভুল। ক্লিয়ার? এই সামেশন এক্সআই মানে নাম্বারের সমষ্টির ভিতরে কি আছে? ভুল আছে। এই জন্য লিখেছে ভুল সামেশন এক্সআই। এখানে কিছু লিখি নেই। যদি বলতো 10টি বিষয় পরীক্ষা দিয়েছে, তার নাম্বারগুলোর গড় বার করার সময় ভুলবশত 11টি বিষয় দিয়ে ভাগ করা হয়েছে। 11টি বিষয় দিয়ে ভাগ করা হয়েছে। 10টি বিষয় দিয়ে ভাগ করার কথা, কিন্তু ভাগ করেছে কতটা দিয়ে? 11টি বিষয়। পরীক্ষা প্রশ্নে যদি এইটা উল্লেখ থাকতো, তাহলে এখানে আমি কি লিখতাম? ভুল এন লিখতাম, ভুল এন। কিন্তু ওই এন সম্পর্কে কিছু বলে নাই, অতএব আমি কি ধরে নিচ্ছি? এনটা সঠিক। এটা সমান কত? 70। এরপরে দেখো তো কি লিখবো? ভুল সামেশন এক্সআই বাই এন মানে কত? 10 সমান কত? 70। এরপরে কত লিখব? সুতরাং ভুল সামেশন এক্সআই ইকুয়াল টু 70 আর 10 গুণ দিলে কত? 700। অর্থাৎ আমি নম্বরগুলো যোগ করে কত পেয়েছি? 700 পেয়েছি। এই সমষ্টির ভিতরে ভুল আছে, ভুল সামেশন এক্সআই। অর্থাৎ এই ভুলটা আমাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। সুতরাং সঠিক সামেশন এক্সআই। সঠিক সামেশন এক্সআইটা কি? যেটা ভুল করেছি ভুলটা সংশোধন করো। প্রথমে 700 লেখো। কি ভুল করেছি দেখো, ডাক পড়ো। তার নম্বর যোগ করার সময় ভুলবশত গণিতে 18-র পরিবর্তে 81, 18-র পরিবর্তে কত যোগ করেছি? 81 যোগ করেছি। 18-র পরিবর্তে কত যোগ করেছি? 81 যোগ করেছি। এই 700-র ভিতরে কত আছে? 81 আছে। এটা ভুল যোগ করেছি, এজন্য 81 কি করছি? বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দিয়েছি। কত যোগ করার কথার কথা? কত যোগ করার কথা? 18। এই জন্য প্লাস কি দিলাম? 18। কথা বুঝতে পেরেছ? এই 81 আমি কি করেছি? 18-র পরিবর্তে 81 কি করা হয়েছে? যোগ হয়। ঠিক আছে? ভুলবশত এই 81টা ভুল যোগ করেছি। 700-এর ভিতরে আছে, বাদ দিয়েছি। যোগ করার কথা কত? 18 যোগ করেছি। বাংলায় 54-এর পরিবর্তে 45 যোগ করেছি। এই 45 কি করেছি? ভুল যোগ করেছি। 45টা ভুল যোগ করেছি। এই 45 কার ভিতরে আছে? 700-এর ভিতরে আছে। অতএব কি করে? বাদ দাও। যোগ করব কত? 54-র পরিবর্তে 45 যোগ হয়। কত যোগ হওয়ার কথা? 54। অর্থাৎ 54 যোগ করো। এটা যোগ হওয়ার কথা ছিল, যোগ হয় নাই, ভুলে যোগ হয়েছে 45। 700-এর ভিতরে 45 আছে, মাইনাস করে দিয়েছে। সুতরাং সঠিক সামেশন কত? এক্সআই। একটু হিসাব নিকাশটা একটু করে নাও, একটু দেখি আমি। এখানে মাইনাস 45 আর প্লাস 54 না, 5 আর 4 9, প্লাস 9, প্লাস 9 আর 18 কত? 27। আর 27 এখানে মাইনাস তাহলে কত হবে? 27 27 27 54 মনে হয়। 54 700 মাইনাস 54। একটু এরপরও আমি ইদানিং হিসাবে একটু ভুল টুল করি, এই জন্য সতর্ক। এরপরও যদি আমার কোনো ভুল হয় তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? সেটা দেখো কত? 54 না, 54 যোগ 18 বিয়োগ কত? 45 বিয়োগ কত? 81। হ্যাঁ, 54 ঠিকই দিয়েছি। 646 কত হলো? সুতরাং সঠিক সামেশন এক্সআই ইকুয়াল টু 646। অতএব সঠিক এক্স বার ইকুয়াল টু সঠিক সামেশন এক্সআই বাই এন সমান সঠিক সামেশন এক্সআই হচ্ছে 646 বাই 10, 64.6। অর্থাৎ সঠিক গড়টা আমার কত বেরিয়েছে? 64.6। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্কটা আমাদের খ বিভাগে আসতে পারে। কোথায় আসতে পারে? খ বিভাগে আসতে পারে। সেটা কি দিয়েছে? একজন শিক্ষার্থী 10টি বিষয় পরীক্ষা দিয়ে গড়ে 70 নাম্বার পেয়েছে।
তার নম্বর যোগ করার সময় ভুলবশত গণিতে 18 পরিবর্তে 81 এবং বাংলা 54 পরিবর্তে 45 যোগ হয়, তার সঠিক গড় নাম্বারটা বের কর। তা আমার এই এক্স বারটা হচ্ছে ভুল এক্স বার, এই ভুলটা ভুল এক্স বার। তা আমরা জানি এক্স বার হচ্ছে সামশন এক্স আই বাই এন। ভুলটা কোথায় নিয়েছি? সমষ্টিতে। এই জন্য বামে কি লিখেছি? ভুল লিখেছি। এন তো 10 আছে, তো ভুল সামেশন এক্স আই কত? 700। এই 700-র ভিতরে কি কি ভুল আছে? 18-র পরিবর্তে গণিতে 81 যোগ করেছি, অর্থাৎ 81টা 700-র ভিতরে আছে, মাইনাস করে দিলাম। কত যোগ করার কথা? 18 যোগ করার কথা, এই জন্য কি করলাম? 18 কি করলাম? যোগ করলাম। এরপরে কি হলো যে বাংলাতে কি করেছি? 54-র পরিবর্তে 45 কি করেছি? যোগ করেছি। তাহলে এই 700-র ভিতরে 45টা রয়ে গেছে, এটা কিন্তু ভুল, মাইনাস করেছি, 54 যোগ করেছি। সঠিক সমষ্টি 646 কি করেছি? বের করেছি, এন দ্বারা ভাগ করেছি, ব্যাস সঠিক গড় নাম্বার 64.6 পেয়েছি। আমি একটা অঙ্ক করিয়ে দিলাম তোমাদের। এখন যারা মনে করবে এই একটি অঙ্ক করেছি অতএব ডাকের অঙ্ক সব আমরা পারবো, আর দরকার নাই, বই ঘাটানোর কি প্রয়োজন নাই, তাদের কিন্তু পরীক্ষার হলে গেলে তারা সমস্যার ভিতরে কি পড়ে যাবে। কারণ তখন দেখবে যে কি ব্যাপার, অঙ্কগুলো একটাও তো আমার সাথে কি হচ্ছে? মিলছে না, একটাও আমার সাথে তো মিলছে না। হ্যাঁ, আসলে এই যে একটা অঙ্ক করে গেলাম, তুমি যদি বই যদি আরো ঘাটাও, আরেকটু পার্থক্য দেখবে, তখন তুমি ওই অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। কারণ যেহেতু এই অঙ্কটা বোঝা হয়ে গেছে, বুঝে ফেলেছ, তাহলে ওই অঙ্কটা তুমি ইজি বুঝবে, পার্থক্যটা তুমি বুঝতে পারবে। কিন্তু এই পার্থক্যটা যদি এখন যদি চর্চা না করো, পরীক্ষার হলে এই পার্থক্য দেখলে অঙ্ক হয়তো তুমি নাও করতে পারো, নাও পারতে পারো। এই জন্য আমাদের বই ঘাটানো দরকার। এরপর আমি একটু বিস্তারিত কি করছি দেখাচ্ছি। মনে করি এটা আমি পড়ালাম, কিন্তু পরীক্ষাতে কি আসছে? একজন শিক্ষার্থী 10টি বিষয় পরীক্ষা দিয়ে গড়ে 70 নাম্বার পেল। তার নাম্বার যোগ করার সময় গণিতে 18 পরিবর্তে 81 বলেছি না? না, 18 পরিবর্তে 81 বলছি না, গণিতে অতিরিক্ত 30, অতিরিক্ত কি 30, এবং বাংলায় 54, বাংলায় 54 3বার যোগ হয়। বাংলায় 54 কয়বার যোগ হয়? 3বার যোগ হয়। তার সঠিক গড় নাম্বার বের করো। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছো যে কি লেখা আছে? তার নাম্বার যোগ করার সময় ভুলবশত গণিতে অতিরিক্ত 30 এবং বাংলায় 54 3বার যোগ করে সঠিক গড় নাম্বার বের করো। আবার তো এতটুকু ঠিক আছে যে একজন শিক্ষার্থী 10টি বিষয় পরীক্ষা দিয়ে গড়ে কত পেয়েছে? 70 নাম্বার। অর্থাৎ এই লাইন পর্যন্ত ভুল সামেশন এক্স আই 700 কি আছে? ঠিক আছে, কারণ ওই যে এক্স বার ইকুয়াল 70, ভুল সামেশন এক্স আই বাই এন, ভুল সামেশন এক্স আই বাই 10, এতটুকু পর্যন্ত আমার কি আছে? অঙ্ক ঠিক আছে। এরপরেরটা একটু দেখতে হবে, এখানে এসে কি হবে? চেঞ্জ হয়ে যাবে। এখানে এসে চেঞ্জ হবে। এখন যেটা হচ্ছে, এই এখানটা পরিবর্তিত ডাকের সাথে কি করতে হবে? বুঝতে হবে। আর সেই জন্য বাংলা বুঝতে হবে ভালো করে। অনেক সময় আমাদের বাংলা যে ভাষা জ্ঞানের ভিতরে কি আছে? পার্থক্য আছে। ঠিক আছে, যেমন আমি বললাম দাম 5 টাকা, হয়েছে 20 টাকা। দাম কয় গুণ বাড়লো? দাম কয় গুণ বাড়লো? দাম 5 টাকা, হয়েছে 20 টাকা। প্রশ্ন করেছি দাম কয় গুণ বাড়লো? অনেকে উত্তর দেবে দাম 4 গুণ বেড়েছে। দাম 4 গুণ বেড়েছে। এটা ভুল উত্তর। কেন ভুল উত্তর? আমি তোকে কি প্রশ্ন করেছি? দাম কত গুণ বেড়েছে? দাম 5 টাকা, হয়েছে 20 টাকা। দাম বেড়েছে কত টাকা? 15 টাকা দাম বেড়েছে। 15 টাকা। এই 15 টাকা 5-এর কয় গুণ? 3 গুণ। অর্থাৎ দাম কয় গুণ বেড়েছে? 3 গুণ বেড়েছে। আবার খেয়াল করো,
দাম 5 টাকা হয়েছে 20 টাকা, বেড়েছে কত টাকা? 15 টাকা। 15 5-এর কয় গুণ? 3 গুণ, অর্থাৎ দাম বেড়েছে 3 গুণ। যদি প্রশ্ন করতাম দাম কত গুণ হয়েছে, তাহলে কিন্তু ঠিক আছে। 20 টাকা 5 টাকার কয় গুণ? 4 গুণ। দাম 4 গুণ হয়েছে, দাম 4 গুণ হয়েছে। তাহলে বাংলা ভাষাটা দেখেছো, শব্দের একটু পার্থক্য, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দাম 5 টাকা হয়েছে 20 টাকা, কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। বেড়েছে কয় গুণ? 3 গুণ। তাহলে এই একটু শব্দের এদিক সেদিক হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই শব্দর প্রয়োগ আমরা না বুঝার কারণে আমরা অনেক সময় কি করি? ডাক বুঝি না, আমরা অঙ্ক ভুল করে চলে আসি। এখন আমাকে সঠিক সামেশন এক্সাইটা কি করতে হবে? বের করতে হবে সঠিক সামেশন এক্সাই। ভালো কথা, বের করছি। 700। গণিতে অতিরিক্ত 30 যোগ হয়েছে। কত যোগ হয়েছে? অতিরিক্ত 30। অর্থাৎ গণিতে কত নাম্বার যোগ হয়েছে এটা বলে নাই, বলছে অতিরিক্ত 30। এর মানে কি? যদি 60 নাম্বার যোগ হওয়ার কথা, যোগ হয়েছে 90 নাম্বার, অতিরিক্ত 30। যদি 40 নাম্বার যোগ হওয়ার কথা, যোগ হয়েছে 70 নাম্বার, মানে 40-এর চেয়ে কত বেশি? 30 বেশি, অতিরিক্ত 30 যোগ হয়েছে। অত ভুলটা কি? অতিরিক্ত 30টা হচ্ছে ভুল। মানে এই 700 নাম্বারের ভিতরে অতিরিক্ত 30 আছে, 30-এ কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে গণিতের যে অতিরিক্ত 30 কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে, সেটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আমি দোকানে বাজার করতে গেলাম, দোকানদার আমাকে ফেরত দিয়ে দিছে, টাকা ফেরত দিছে। তারপর বলল যে স্যার, আমি আপনাকে যে ভুলে অতিরিক্ত 30 টাকা ফেরত দিছি, অতিরিক্ত 30 টাকা ফেরত দিছি। তাহলে আমার কাজ কি? আমার কাজ পকেট থেকে তাকে ওই তার 30 টাকাটা কি করা? দিয়ে দেওয়া না? আমার পকেট থেকে 30 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমি এখানে অতিরিক্ত 30 যোগ করেছি গণিতে, অর্থাৎ আমার যে সঠিক নাম্বার পেতে হলে এই যে ভুল নাম্বার 700 থেকে 30 বিয়োগ করতে হবে। এরপরে দেখো, বাংলা 54 3বার যোগ হয়েছে। কয়বার? বাংলা 54 3বার যোগ হয়েছে, অর্থাৎ বাংলার নাম্বারটা বিয়োগ যাবে। কথা বুঝছো? 54 বিয়োগ যাবে কয়বার? 2বার বিয়োগ যাবে, 2বার বিয়োগ যাবে। কেউ কেউ তো কি করবে? 54 বিয়োগ দেবে কয়বার? 3বার। অর্থাৎ 54 কয়বার বাদ দিবে? 3বার বাদ দিবে। ওই যে 3বার যোগ হয়েছে, জি না স্যার, 2বার বাদ যাবে। এটা এখানে টেকনিক্যাল ভুল কিন্তু অনেকেই করবে, ব্রেনে রাখো। টেকনিক্যাল ভুল কিন্তু অনেকেই কি করবে, যে বাংলার নাম্বারটা 3বার যোগ হয়েছে, অনেকে বাদ দেবে 3বার, না, বাদ যাবে 2বার। কেন? কারণ বাংলার নাম্বার তো একবার যোগ হবে, ঠিক না? কয়বার যোগ হবে? একবার। প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার কয়বার যোগ হবে? একবার। বাংলার নাম্বারটা একবার যোগ হবে, যোগ হয়েছে কয়বার? 3বার। তাহলে অতিরিক্ত যোগ হয়েছে কয়বার? 2বার। এই অতিরিক্তটা তুমি কি করো? বাদ দাও, 2টা বাদ দাও। আশা করি বুঝতে পেরেছো। মনে করো প্রশ্নে বলেছে বাংলার নাম্বার 4বার যোগ হয়েছে। কয়বার? 4বার। কিন্তু বাংলার নাম্বার যোগ হবে কয়বার? একবার। যোগ হয়েছে কয়বার? 4বার। তো বেশি কয়বার যোগ হয়েছে? 3বার। তাহলে 54 × 3 মাইনাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই তো, এখন তুমি তোমার অঙ্ক করে ফেলবা। এই যে এটা 700 বিয়োগ এটা 108, আর 30 বাদ দিলে কত হচ্ছে? 138। ঠিক আছে, 138। তো 700 থেকে 138 যদি আমি বাদ দিই, তাহলে মনে হয় 562। 562 একটু দেখে নি। 700 হতে 138 বাদ দেব, কত থেকে বাদ দেব? 700 বিয়োগ 138, হ্যাঁ 562। ঠিক আছে, তাহলে এখন সঠিক গড় নাম্বার হচ্ছে সঠিক সামেশন xi বাই কত? n। সুতরাং x বার ইকুয়াল টু সঠিক সামেশন xi হচ্ছে 562, n হচ্ছে 10, 56.2। অর্থাৎ কোথায় গড় নাম্বার 70 ছিল, সেটা কোথায় চলে গেছে? 56.2-তে চলে গেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করবা, আমরা হচ্ছে অতিরিক্ত 30 নাম্বার যোগ হয়েছে গণিতে।
যদি অতিরিক্ত 30 না বলে যদি বলতো 30 নাম্বার কম যোগ হয়েছে, 30 নাম্বার কম যোগ হয়েছে, তাহলে কিন্তু এখানে +30 হবে। মানে 30 নম্বর কম যোগ হয়েছে, এর মানে কি হবে? +30। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবা যে তার নম্বর যোগ করার সময় ভুলবশত, এগুলো তো বলেছি, আর বলা আছে 11টি বিষয় দ্বারা ভাগ করা হয়েছে। কয়টা বিষয় দ্বারা? 11টি বিষয় দ্বারা। তখন এখানে কি লিখবা? ভুল এন। ভুল এন। কয়টা বিষয় দ্বারা ভাগ করেছো? 11টা বিষয় দ্বারা। এখানে 11 লিখবা। ঠিক আছে? 11 আর 70 গুণ দিলে কত হবে? এটা তখন কত হয়ে যাবে? 770 হয়ে যাবে। তখন এখানে কি হয়ে যাবে? 770। ঠিক আছে? কারণ তোমাকে কি বলেছে, এই 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 সবগুলো ঠিক আছে, এই সবগুলোর সাথে বলা হয়েছে যে তার গড় বের করার সময় 11টি বিষয় দ্বারা ভাগ করা হয়েছে। কয়টি বিষয়? 11টি। তো 10টি বিষয় পরীক্ষা দিয়েছে আর 11টি বিষয় দ্বারা ভাগ করেছে, তার এটা ভুল না? অবশ্যই কি ভুল। এই জন্য ভুলটা কয় জায়গাতে? 2 জায়গাতে। একটা সমষ্টিতে ভুল, একটা ভাগ দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে? ভুল। ঠিক আছে? তাহলে তখন আমরা এখানে 10 লিখবো না, কারণ 11টা বিষয় দ্বারা ভাগ করেছে, এখানে 11 লিখবো। হ্যাঁ, তখন আমরা এখানে আবার লিখবো কি? এখানে লিখবো সঠিক এন। সঠিক এক্স বাই করি সঠিক সামেশন এক্স আই বাই সঠিক কি? এন। ঠিক আছে? এখানে আমরা হিসাব করে মানটা বার করব। ঠিক আছে? হিসাব করে মানটা বার করব, বের করে সঠিক সামেশন এক্স আই বসাবো, সঠিক এন। আর সঠিক এনের জায়গায় এখন কিন্তু আর 11 বসাবো না, কত বসাবো? 10 বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আজকে তোমাদেরকে সম্মিলিত গড় পড়িয়েছি এবং আমি ওই গাণিতিক গড়ের উপর যে একটা ডাকের অঙ্ক দিলাম, যেটা খ বিভাগে কি হতে পারে, আসতে পারে। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এরপর একটা কথা বলছি, করোনা ভাইরাস উপলক্ষে সবাই ঘরে আছো, কিন্তু তোমাদেরকে বসে থাকলে চলবে না। একটা বিষয় মনে রাখতে হবে ফার্স্ট ইয়ারকে, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হয়তো তেমন একটা পিছাবে না বা পিছানোর প্রশ্নই আসে না। পরীক্ষাটা এফেক্ট হচ্ছে থার্ড ইয়ার এবং কি ফোর্থ ইয়ারের উপর। তোমার পরীক্ষার যখন সময় চলে আসবে তখন করোনা ভাইরাসের প্রভাব কি, সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার সিডির মতো কি করবে, পরীক্ষাটা কি করবে, নিয়ে নেবে। কলেজে তোমার ক্লাস হলো কি হলো না এটা নিয়ে কারো মাথা ব্যথা কি নাই। এর আগে 7 মাসেও কি করছে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে 7 মাস মানে পরীক্ষা দেওয়ার পর 6 মাস পরে না 7 মাস পরে তাদের পরীক্ষা কি করছে, নিয়ে নিয়েছে। অতএব সতর্ক যে নিয়মিত তোমাদের কি করতে হবে, পড়ালেখা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।